লোকমাতা রানী রাসমণি সঞ্জীব চট্টোপাধ্যায় 1200 বঙ্গাব্দ 11ই আশ্বিন বুধবার সকালে হালি শহরের মাহিষ্য বংশে রাসমণির জন্ম। দরিদ্রের কন্যা, পিতা স্থানীয়ভাবে পরিচিত ছিলেন হারু ঘরামি নামে। হারু ঘরামির মেয়ে রাসমণি, মায়ের নাম রামপ্রিয়া। মা টুকটুকে ফর্সা এই মেয়েটির নাম রাখলেন রানী, পরে হবে রাসমণি। আর গ্রামবাসীরা দুটি নাম একত্রিত করে বলতে লাগলেন রানী রাসমণি। একদিন যে সত্যই তিনি রানী হবেন, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, বাংলার রানী রাসমণি দুজনেই যুদ্ধ করবেন ইংরেজ শাসকদের বিরুদ্ধে। পিতা হরে কৃষ্ণ, লোকমুখে হারু, সামান্য লেখাপড়া জানতেন। মেয়েকেও শিখিয়েছিলেন। যে পল্লীতে তিনি বাস করতেন, একমাত্র তারই বাড়িতে রামায়ণ, মহাভারত, পুরাণাদি পাঠ করা হতো। গ্রামবাসীরা লণ্ঠন হাতে শুনতে আসতেন। সে এক অপূর্ব দৃশ্য। বালিকা রাসমণি অবাক হয়ে দেখতেন, অন্ধকার পথে আলো সারি মাঠ পেরিয়ে যেন বাতাসে ভাসতে ভাসতে চলে যাচ্ছে দূর থেকে দূরে। আলো হাতে এসেছিল তীর্থে, এখন ফিরে যাচ্ছে সবাই দল বেঁধে। সব মানুষের ভেতরেই যেন দুটো মানুষ থাকে। মামলা মোকদ্দমা, দলাদলি, মারামারি, অভাব অসুখ সবই আছে, কিন্তু রাতের আলোয় অতীতের পথ চিনে নেওয়ার আগ্রহ কিছু কম নেই। মহাভারতে ভাগবতে শ্রীকৃষ্ণ, রামায়ণে রাম লক্ষ্মণ সীতা সবাই আছেন, চিরকাল থাকবেন। রাসমণির বালিকা হৃদয়ে একটা সুখ সুখ ভাব আসে, ভীষণ একটা ভালো লাগা। বৈষ্ণব পরিবার, গলায় তুলসীর মালা, নাকে তিলক। এই তিলক আঁকায় সকলেরই কিছু সময় যায়। তা যাক, এই যে ধর্ম। রাসমণি অতি নিষ্ঠার সঙ্গে নাকে, কপালে, বাহুতে তিলক আঁকতেন, সুন্দরীকে আরো সুন্দর দেখাতো। রাসমণির মা রামপ্রিয়া বেশি দিন বাঁচেননি। রাসমণি 7 বছর পা দিয়ে দেখলেন মা নেই, তিনি মা হারা। মাত্র 8 দিনের জ্বরে পরলোকে চলে গেলেন রামপ্রিয়া। রাসমণির বয়স 11 বছর, চোখে পড়ার মতো সুন্দরী। সেই সময় কলকাতায় অনেক বড় লোক, একদিকে জোড়াসাঁকো, অন্যদিকে জানবাজার, মাঝখানে মানিকতলা। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে প্রিন্স দ্বারকানাথ, মানিকতলায় রাজা রামমোহন, আর সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শিমুলিয়া দত্ত বংশ। যেখানে আসবেন স্বামী বিবেকানন্দ। বিদেশিরাও এসে গেছেন। ডেভিড হেয়ার ঘড়ির ব্যবসা বন্ধ করে শিক্ষার প্রসারে আত্মনিয়োগ করেছেন। আলেকজান্ডার ডাফ সাহেব খ্রিস্ট ধর্মের প্রচারে উদ্যোগী। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দেবেন্দ্রনাথ বড় হচ্ছেন। ব্রাহ্ম সমাজের দরজা এইবার খুলবে। বাঙালি জাগরণের কাল। ধর্মে, সাহিত্যে, সংস্কৃতিতে, বাঙালি ব্যবসাতেও নেমেছে। লক্ষ্মী লাভের সুযোগ এসেছে। সমুদ্র ডাকছে। স্বদেশ বিদেশে বিপুল বাণিজ্য। কলকাতার জানবাজার। অনেক অনেক বছর আগে জন সাহেব এখানে একটি বাজার করেছিলেন। লোকমুখে জন বাজার হয়ে গেল জানবাজার। এখন যেখানে ফ্রি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট, তার পাশে। এই জানবাজারেরই এক ধনী বাঙালির নাম প্রীতিরাম দাস। ছিলেন গরিব, হয়েছেন ধনকুবের। কেউ করে দিতে পারে না, নিজেকে হতে হতো। এই হলো জগতের নিয়ম। উদ্যোগী পুরুষের লক্ষ্মী সরস্বতী দুটোই লাভ হয়। পলাশির যুদ্ধের 4 বছর আগে 1753 সালে এক দরিদ্র পরিবারে প্রীতিরামের জন্ম। গুরুমশাইয়ের পাঠশালায় সামান্য বাংলা ভাষা ও গণিত শিখেছিলেন। এমন সময় পিতা ও মাতা দুজনেই মারা গেলেন। তখন প্রীতিরামের বয়স 14 বছর। এইবার কি হবে? একা তো নয়, পরপর দুটি ভাই, রামতনু এবং কালীপ্রসাদ। 14 বছরের দাদা মহা চিন্তায় পড়লেন। ভাগ্যদেবীর পরীক্ষা। জানবাজারে সেই সময় বাস করেছেন বিখ্যাত জমিদার মান্না বাবু। সেই পরিবারের গৃহিণী প্রীতরামের এক পিসি। প্রীতিরাম তার 2 ভাইকে নিয়ে সেই মান্না পরিবারে আশ্রয় নিলেন। উদ্যোগী প্রীতিরাম জীবনের কাছে হার স্বীকার করার জন্যে জন্মাননি। ইতিহাসের উপাদান। ইংরেজের কলকাতা, চতুর্দিকে টাকা উড়ছে, ধরতে পারলেই ধনী। প্রীতিরাম অল্প কাজ চলা গোছের ইংরেজি শিখে দালালি ও ফোর্ট উইলিয়াম দুর্গে রসদ জোগাবার কাজে নেমে পড়লেন। ইংরেজ সৈন্যদের মাল সরবরাহ। ফোর্টের এক পদস্থ ইংরেজ কর্মচারী সুনজরে পড়লেন প্রীতরাম। ভাগ্যের চাকা ঘুরে গেল।
তিনি ওই সাহেবের সঙ্গে ঢাকায় গেলেন। সাহেবের সুপারিশে নাটোর রাজদরবারে উচ্চ পদে অধিষ্ঠিত হলেন। প্রচুর টাকা রোজগার করে 1777 খ্রিস্টাব্দে আবার কলকাতায় ফিরে এলেন। তখন তার বয়স 24। যুবক প্রীতিরাম যথেষ্ট বিত্তশালী। আশ্রয়দাতা মান্না পরিবারের যুগল মান্নার 11 বছরের মেয়ের সঙ্গে তার বিবাহ হলো। যৌতুক হিসাবে পেলেন জানবাজারের কয়েকখানা বাড়ি এবং 16 বিঘা জমি। পরপর দুটো পুত্র লাভ করলেন। 1779-তে পুত্র হরচন্দ্র আর 1783-তে দ্বিতীয় পুত্র রাজচন্দ্র। প্রীতিরামের ভাগ্য তরতর করে এগোচ্ছে। কলকাতাও ক্রমশ জমজমাট হচ্ছে। প্রীতিরাম আমদানি রপ্তানির ব্যবসা শুরু করলেন। 1787 সালে বার্ন কোম্পানির মুখশুদ্ধি হলেন। মুখশুদ্ধি আরবি শব্দ, বাংলা অর্থ প্রধান প্রতিনিধি। নাটোর রাজ্যের অধিকারস্থ কয়েকটি পরগনা খাজনা বাকি পড়ায় নিলামে উঠল 1800 সালে। প্রীতিরাম দেওয়ান শিবরাম সান্যালের সহায়তায় 19,000 টাকায় মকিমপুর পরগনাটি কিনে নিলেন। ছোট ভাই কালীপ্রসাদকে এই পরগনার নায়েব নিযুক্ত করলেন। তিনি সেখানে থেকে জানবাজারে বাড়িতে বাঁশ, কাঠ, মাছ চালান দিতে লাগলেন। প্রীতিরাম ওইসব পণ্য বিক্রির জন্যে বেলেঘাটায় একটি আড়ত খুললেন। সেখানে অনেক বাঁশ একসঙ্গে বেঁধে নদীতে ভাসিয়ে আনা হতো। একে চলিত কথায় বলা হতো বাঁশের মাড়। বংশ ব্যবসায়ী প্রীতিরাম ব্যবসাগত উপাধি লাভ করলেন মাড়। এই সময়ে বেলেঘাটায় তিনি একটি লবণের আড়তও স্থাপন করলেন। ধনলাভের সব পথই খুলে গেল। অনাথ প্রীতিরাম কলকাতার 1 নম্বর বড়লোক। প্রীতিরাম তার 2 পুত্রকে সেই যুগ অনুসারী লেখাপড়া শেখালেন। কলকাতা সেই সময়ে শিক্ষার আলোকে জাগছে। ছেলেদের বিবাহ দিলেন। বড় ছেলে হরচন্দ্র এত সুখ এত প্রাচুর্য বেশিদিন ভোগ করতে পারলেন না। নিঃসন্তান স্ত্রীকে রেখে চিরবিদায় নিলেন অকালে। 1802 সালে কনিষ্ঠ পুত্র রাজচন্দ্রের বিবাহ দিলেন। বছর না পেরোতেই স্ত্রী বিয়োগ। পরের বছর আবার বিবাহ। এবারে সেই একই ব্যাপার। বিয়ের বছরে স্ত্রীর মৃত্যু। আশ্চর্যের ব্যাপার? হ্যাঁ, আশ্চর্যই। এইবার রাজচন্দ্রের স্ত্রী হয়ে আসবেন অলৌকিক এক রমণী শক্তিরূপা। জানবাজারের এই পরিবার এবং এই দেশকে তার অবদানে সমৃদ্ধ করবেন। ইতিহাসে সংযুক্ত করবেন উজ্জ্বল এক অধ্যায়। বাংলার নবজাগরণের পুরোহিত প্রীতিরাম রাজচন্দ্রের আবার বিবাহ দেবেন। পাত্রীর খোঁজ চলছে। রাজচন্দ্র শিক্ষিত, সংযত এবং ধর্মপ্রাণ। মাঝে মাঝেই নৌকা করে ত্রিবেণীতে গঙ্গা স্নান করতে যান। এইরকম এক নৌকা ভ্রমণের সময় দূর থেকে কোনার ঘাটে সুন্দরী একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। জানবাজারে ফিরে এসে তার ভালো লাগার কথা পরিজনদের জানালেন। ঘটকদের অনুসন্ধান শুরু হলো। খবর এলো কন্যাটির পিতা হরেকৃষ্ণ দাস। প্রীতিরাম তার পুত্রের সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠালেন। হরেকৃষ্ণ যেন আকাশের চাঁদ হাতে পেলেন। এমনও হয় নাকি? কলকাতায় সেরা ধনীর ছেলের সঙ্গে দরিদ্রের কন্যার বিবাহের প্রস্তাব। এ এক অলৌকিক ঘটনা, পৃথিবীর ঘটনা। তবু বলতে হয়, ছেলেবেলায় যখন বয়স আরো কম, রাসমণি ডুমুরের ফুল দেখেছিলেন, যা সাধারণত দেখা যায় না। তার মা বলেছিলেন, সে কি রে রানী, তুই তা হলে সত্যই রানী হবি। তার দেখা হলো না। 1804 সালে রাজচন্দ্রের সঙ্গে রাসমণির বিবাহ হলো। সমারোহ, ধুমধাম। এ কি শুধু বিবাহ? প্রথমে তাই, শেষে ইতিহাস। তখন আর প্রীতিরাম রাজচন্দ্র জানবাজার নয়, ঊনবিংশ শতাব্দী ও রানী রাসমণি। প্রীতিরামের জীবদ্দশায় রাজচন্দ্র রাসমণির 2টি কন্যা হলো পদ্মমণি এবং কুমারী। 1813 সালে প্রীতিরাম জানবাজারে বর্তমান সুবৃহৎ পারিবারিক আবাস নির্মাণের কাজ শুরু করান। 1817 সালে 64 বছর বয়সে প্রীতিরাম দাস পরলোক গমন করলেন। সেই সময় স্থাবর অস্থাবর মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ 6.5 লক্ষ টাকা। প্রীতিরামের সুযোগ্য পুত্র রাজচন্দ্র আধুনিক শিক্ষিত, আধুনিক মনোভাবাপন্ন, কুসংস্কার মুক্ত, উদার প্রকৃতির যুবক। পিতার ব্যবসা ও সম্পত্তির হাল ধরলেন। ইংল্যান্ডে কলভিন কাউবি কোম্পানিকে এজেন্ট নিযুক্ত করে তিনি এদেশ থেকে তসরের চাদর, মৃগনাভি, আফিং, নীল প্রভৃতি বিলেতে রপ্তানি করতে লাগলেন। প্রখর ব্যবসায়ী বুদ্ধি, সেই রকম উদ্যোগী, অবশ্যই ভাগ্যবান।
একটি উদাহরণ, নিলামে 25,000 টাকার আফিং কিনে সেই দিনেই 75,000 টাকায় বিক্রি করে দিলেন। একদিনে 50,000 টাকা লাভ। ক্রমশ ধন জন বিত্ত বৈভব বাড়ছে, সকলেরই প্রত্যয় ঘরে এনেছেন লক্ষ্মী, নাম তার রাসমণি, রাজচন্দ্রের সুযোগ্য সহধর্মিণী। পিতার পরলোক গমনের বছরেই রাসমণি পেলেন তার তৃতীয় কন্যা করুণাময়ীকে। পরের বছরই বড় মেয়ের বিবাহ দিলেন। জানবাজারের মহৎ পরিবারই ক্রমশ এক অদৃশ্য ঐতিহাসিক ভবিষ্যতের দিকে চলেছে। সেখানে অর্থের সঙ্গে ধর্মের মহামিলন ঘটাবেন রানী রাসমণি। 1819 সালে রাসমণি এক পুত্র সন্তান পেলেন, কিন্তু মৃত। 4 বছর পরে এলো কনিষ্ঠ কন্যা জগদম্বা। পরবর্তীকালে এর ভূমিকাও ইতিহাসে চিহ্নিত হবে। 1831 সালে তৃতীয় কন্যা করুণাময়ী পরলোক গমন করলেন, রেখে গেলেন স্বামী মথুরামোহন বিশ্বাস এবং একমাত্র পুত্র ভূপাল চন্দ্রকে। এই মথুরামোহনও একদিন ইতিহাস হবেন, সেই দিন আসন্ন। ভবিষ্যতে সাজঘরে চরিত্ররা প্রস্তুত হচ্ছেন, সেই কারণেই মথুরামোহন জানবাজার থেকে মুক্তি পেলেন না। 1833 সালে রাজচন্দ্র কনিষ্ঠ কন্যা জগদম্বার সঙ্গে মথুরামোহনের বিবাহ দিলেন। এই মানুষটি নব্য বাংলার আলোকপ্রাপ্ত এক চরিত্র, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একনিষ্ঠ ভক্ত। রাজচন্দ্রের অনেক অবদান, প্রচুর উপার্জন, বিষয় সম্পত্তি, প্রচুর দান ধ্যান, সৎকার্যে অর্থ ব্যয়। তিনি 10-12 জন ছাত্রের সমস্ত খরচ চালাতেন। তার দাম্পত্য জীবনে এসেছিল স্বর্গের সুখ, শান্তি ও পূর্ণতা। স্ত্রীর অনুরোধে কলকাতার গঙ্গায় নির্মাণ করিয়ে দিলেন সুন্দর এক স্নানঘাট, যা আজ বাবুঘাট নামে বিখ্যাত। 2 বছরের মধ্যে তিনি করে দিলেন ঘাটে যাওয়ার সুন্দর একটি রাস্তা। পরপর হতে লাগলো আরো জনহিতকর কাজ, বেলেঘাটার খাল খনন, নিমতলার পুরনো ঘাট ও মুমূর্ষ নিবাস নির্মাণ, আহেরিটোলা ঘাট তৈরি, মেটকা ফলে অর্থ সাহায্য হিন্দু কলেজে ও দুর্ভিক্ষ কাণ্ডে দান ইত্যাদি জনহিতকর কাজের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1833 সালে রাজচন্দ্রকে রায় উপাধি দিলেন। কিন্তু আর মাত্র 3 বছর এই ব্রতধারী কর্মময় বদান্য সমাজসেবী মানুষটি পৃথিবীকে বিদায় জানাবেন 1836 সালে, মাত্র 53 বছর বয়সে। আর কি আশ্চর্য, ওই বছরই কামারপুকুর থেকে এলেন গদাধর চট্টোপাধ্যায়, পরমহংস শ্রী রামকৃষ্ণ। এইবার প্রকাশিত হলো রাসমণির ব্যক্তিত্ব। শুধু জানবাজারে নয়, সমগ্র বঙ্গে শুরু হলো রাসমণি যুগ। সেই কালে স্বামীর পরলৌকিক শ্রাদ্ধে খরচ করলেন 55,000 টাকা। তার বিপুল সম্পত্তির দায়িত্বভার তুলে নিলেন নিজের হাতে। অনেকেরই সন্দেহ, তিনি কি পারবেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিপুল জমিদারির রক্ষণাবেক্ষণ। একদিকে দুষ্ট জমিদারদের অভাব নেই, আর তাদের লেঠেল খুনির দল, চোর ডাকাত দস্যু ইংরেজ শাসক গোষ্ঠী, অত্যাচারী ইংরেজ নীলকরেরা, সমাজের অজস্র সমস্যা, কৃষকের শোচনীয় দারিদ্র, দুর্ভিক্ষ, মহামারী, বন্যা, বিপন্ন বাংলা, বিপন্ন বাঙালি। নারীদের অবস্থা আরো শোচনীয়, পুরুষ শাসিত সমাজে তারা অর্ধমৃত, বাল্যবিবাহ, বিধবা বিবাহ, সতীদাহ। রাসমণির বিচক্ষণতা, ক্ষাত্র তেজ, দুর্দান্ত সাহস এবং কূটনৈতিক বুদ্ধি অচিরেই ঝলসে উঠবে। রাজচন্দ্র তার বিশিষ্ট বন্ধু প্রিন্স দ্বারকানাথকে তার বিশেষ প্রয়োজনে 2 লক্ষ টাকা ধার হিসেবে দিয়েছিলেন। দ্বারকানাথ সেই ধার শোধ করতে পারেননি। দ্বারকানাথ রানীমার কাছে এসেছেন, নানা কথার পর বললেন, তোমার এখন একজন ম্যানেজারের প্রয়োজন। পর্দার আড়ালে বসে রানীমা মথুরামোহনের মাধ্যমে দ্বারকানাথের সঙ্গে কথা আদান প্রদান করছেন। রানীমা বললেন, রাখলে ভালো হয় ঠিকই, কিন্তু তেমন বিশ্বাসী মানুষ পাবো কোথায়? দ্বারকানাথ বললে, তেমন হলে আমি তো আছি। ভয়ডরশূন্য রানীমা এইবার স্পষ্ট বললেন, সে তো খুব ভালো কথা, তবে আমি এখনো জানতে পারিনি যে আমার স্বামী কার কার কাছে কত টাকা পাওনা আছে। তবে আমার স্বামী আপনাকে যে 2 লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন, সেই টাকাটি যদি আপনি আমাকে এখন ফেরত দিতেন তবে আমার বিশেষ উপকার হতো। সম্ভ্রান্ত দ্বারকানাথ স্তম্ভিত। তিনি যা ভেবেছিলেন এই পর্দানশীল মহিলা তো তা নয়, এর যে দেখি অসীম শক্তি, স্পষ্ট বক্তা, দুর্দান্ত সাহসী।
যেন বজ্র। দ্বারকানাথ খুবই বিব্রত বোধ করলেন। নগদ 2 লক্ষ টাকা তার পক্ষে তখনই দেওয়া সম্ভব ছিল না। রংপুর ও দিনাজপুর জেলার অন্তর্গত তার স্বরূপপুর পরগনাটি তিনি রাসমণির নামে লিখে দিলেন। সেই সময় এই পরগনার বার্ষিক আয় ছিল 36,000 টাকা। দ্বারকানাথ সেই সময় তার নানা ব্যবসা প্রচেষ্টায় মার খাচ্ছেন একের পর এক, বড় বড় সব ব্যাপার। তিনি আবার রানীমার কাছে ম্যানেজার হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। রাসমণি জামাতা মথুরামোহনের মাধ্যমে জানলেন, আমি এক সামান্য বিধবা, আমার এই সামান্য বিষয় সম্পত্তি আপনার মতো যোগ্য সম্ভ্রান্ত ব্যক্তিকে তত্ত্বাবধান করতে বলাটা আমার পক্ষে ধৃষ্টতা। আমার পুত্র স্থানীয় ভাবী উত্তরাধিকারী, জামাতারা এই কাজ পারবে। দ্বারকানাথ পরে স্বীকার করেছিলেন, উত্তম বুঝলাম, এই রানীমা সামান্য স্ত্রীলোক নন। সেকালে জমিদারদের খুব সুনাম ছিল না। নানা কায়দায় সম্পত্তি বাড়াতে নৃশংস পদ্ধতিতে খাজনা উসুল করতেন। রানীমা জমিদারদের মধ্যে একটি তালুকের নাম ছিল জগন্নাথপুর। তালুকটির চারদিকে নড়াইলের জমিদারদের জমিদারি। সেই সময় নড়াইলের জমিদার রামরতন রায়, তার প্রবল ইচ্ছা রাসমণির এই তালুকটি তিনি গ্রাস করবেন। তার সুপরিকল্পিত অত্যাচারে জগন্নাথপুরের প্রজারা অতিষ্ঠ। লুটপাট, গৃহদাহ, নরহত্যা আতঙ্ক সৃষ্টি করে রাসমণির ওই তালুকের প্রজাদের নিজের বশে আনার চেষ্টা। রানীর প্রচণ্ড প্রতাপের কাছে তাকে হার স্বীকার করতে হলো। প্রজাদের ওপর অত্যাচার রানী সহ্য করতে পারবেন কি করে? তিনি যে তাদের মা। তার আদেশে মহাবীর নামে এক সর্দারের নেতৃত্বে একদল লাঠিয়াল এলো জগন্নাথপুরের প্রজাদের রক্ষার জন্যে। মহাবীর মথুর বাবুর অত্যন্ত প্রিয় লাঠিয়াল, গম্ভীর প্রকৃতির, শক্তিশালী, সদাশয়। মহাবীরের আগমনে রামরতনের লেঠেলরা প্রথমে একটু পিছিয়ে গেলেও পেছন থেকে অতর্কিত ছুরি চালিয়ে মহাবীরকে হত্যা করল। রামরতন অনুমান করতে পারলেন জানবাজারের রানীর শক্তি ও দৃঢ়তা কতটা। মহাবীরের হত্যার প্রতিশোধ নিতে হবে। 24 পরগনা, বর্ধমান, হুগলি এবং অন্যান্য জায়গা থেকে রানীমা বেছে বেছে লাঠিয়াল, পাইক, সড়কিওয়ালা প্রভৃতি সংগ্রহ করলেন। নেতৃত্বে জগন্নাথপুরের নায়েব। ওদিকে জমিদার রামরতন রায়ও দাঙ্গার জন্য প্রস্তুত। রানীমা বাহিনীর কৃষ্ণকায় ভীষণাকার বলশালী যোদ্ধারা টাঙ্গি, বল্লম, বর্ষা, লাঠি, সড়কি, কুঠার ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে জয় মায়ের জয়, জয় রানী রাসমণির জয় ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। ওদিকে রানীর নামে এই ভীষণ হুঙ্কারে বিপক্ষ স্তম্ভিত। রানী মায়ের নাম মাহাত্মেই দাঙ্গা আর হলো না, বহু লোকের প্রাণ বাঁচল। এখনো হয়নি, রামরতনের এখনো কিছু পাওয়া বাকি আছে। রানীমা প্রতাপশালী এই জমিদারটির বিরুদ্ধে আদালতে মামলা রুজু করলেন। হার হলো রামরতনের, প্রজারা সুরক্ষিত হলেন। তার জমিদারির মকিমপুর পরগনার নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার শুরু হলো। অভাবনীয় অত্যাচারে পল্লী জীবন ছারখার। চাষের জমিতে ধানের পরিবর্তে গায়ের জোরে নীল বুনতে বাধ্য করা। ইংরেজদের আদালতে ইংরেজদের 7 খুন মাপ। মকিমপুরের সবচেয়ে অত্যাচারী নীলকরের নাম ডোনাল্ড। একে ঢিট করার দাওয়ায় লাঠি। আদালত কিছু করবে না। রানীমা লাঠিয়ালরা এসে ডোনাল্ডকে পিটিয়ে আধমরা করে দিলে। সাহেবরা আদালতে গেলে সুবিধে করতে পারলেন না, মামলা খারিজ হয়ে গেল। রানীমা তার এলাকা থেকে সব নীলকরদের দূর দূর করে তাড়িয়ে দিলে। কর্মচারীদের আদেশ দিলেন, কোনো চাষি যেন কোনো কারণে কোনো সাহেবের কাছে জমি বিক্রি না করে। পরে যা বিদ্রোহের আকার নেবে, বঙ্গের নীল বিদ্রোহ, তার সূচনা করেছিলেন বাংলার রানী রাসমণি। ইংরেজদের শাসকদের বিরুদ্ধে লাগাতার আইনি সংগ্রাম। প্রজার স্বার্থ বিরোধী কিছু করলেই প্রজারা দেখতেন রানী তাদের পাশে দাঁড়িয়ে রক্ষা করতে। গঙ্গার জেলেরা মাছ ধরতে চাইলে জলকর দিতে হবে। প্রথমে দরিদ্র মৎস্যজীবী প্রতিকারের জন্য শহরের গণ্যমান্য ব্যক্তিদের সাহায্য চাইলেন। এদের মধ্যে ছিলেন রাজা রাধাকান্তদেব বাহাদুর। কিন্তু প্রবল প্রতাপ ইংরেজ সরকারকে ঘাঁটবার সাহস কারো হলো না। তখন তারা ভাবলেন, এই বিপদে আমাদের একজনই আছে, রানীমা। এবার আর লাঠি নয়, বুদ্ধি। রানীমা সরকারের কাছ থেকে জেলেরা গঙ্গার যে অংশে মাছ ধরে, অর্থাৎ
হাওড়ার ঘুষুরি থেকে মেটিয়া বুরুজ পর্যন্ত 10,000 টাকার ইজারা নিলেন। সংক্ষেপিত। সঞ্জীব চট্টোপাধ্যায় একালের বিখ্যাত কথা সাহিত্যিক। শৈশব কেটেছে ছোটনাগপুরের নির্জন পাহাড়ি অঞ্চলে। কিছুদিন রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সরকারি চাকরিতেও ছিলেন কিছুকাল। তার পেশা হিসেবে গ্রহণ করেছেন সাংবাদিকতাকে। তার প্রথম প্রকাশিত গল্প সারি সারি মুখ। তার উল্লেখযোগ্য বইগুলি হল জীবিকার সন্ধানে, পশ্চিমবঙ্গ, শ্বেত পাথরের টেবিল, পায়রা, সোফা কাম্বের শাখা প্রশাখা প্রভৃতি। গিরিশচন্দ্র শ্রী রামকৃষ্ণ দীনজনে পরম পদ কমলে, শ্রী শ্রী রামকৃষ্ণ চরণ কমলে প্রভৃতি তার ভিন্ন স্বাদের বই।